স্কুলের কোচিং শেষ হয়েছে দুপুর 12টায়। পাখি মুরাদি লাইনের একটি অটোতে উঠে বসলো। উদ্দেশ্য গাবতলী যাবে। গাবতলী আসতেই গাবতলী স্কুলের সামনে সে নেমে পড়লো। অটোয় ভাড়া মিটিয়ে স্কুলের মধ্যে ঢুকে পড়লো। স্কুলের পিয়ন দিয়ে লাইব্রেরিতে খোঁজ নিল আবরার ফাহাদ স্যার আছেন কি না দেখতে। পিয়ন জানলো তিনি আজ আসেননি, তবে তার বাসা স্কুলের পাশে। জরুরি প্রয়োজন হলে সে যেন তার বাসায় গিয়ে দেখা করে আসে। পাখি স্কুল থেকে নেমে ওনার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আবরার ফাহাদ স্যার পাখির আপন ফুফাতো ভাই। তিনি একসঙ্গে দুই জায়গায় চাকরি করেন, কলেজে ইংলিশ টিচার আবার হাই স্কুলে গণিত টিচার। খুব ভালো একজন প্রফেসর। স্কুল কলেজে তার ভালো একটা সম্মান আছে। তাদের বাড়ি লতা নদীর ওপার। চাকরি সূত্রে তিনি স্কুলের পাশে ছোট একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। ওদের সঙ্গে আগে আগে পরে তেমন ভালো একটা সম্পর্ক ছিল না, তবে হেলাই আবার উড়িয়ে দেওয়ার মতো নয়। আজ ওনার কাছেই পাখি একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছে। দরজায় কয়েকবার নক করলো। ভেতর থেকে গমগমে গলায় ভেসে এলো, দরজা খোলা আছে। পাখি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লো। ছোট দুটি রুম, সামনের ঘর বসার জন্য, ভেতরটা হবে হয়তো বেডরুম। রান্নাঘর থেকে ঝাঁঝালো করা গন্ধ আসে। পাখি গন্ধ শুকে শুকে রান্নাঘরে গিয়ে হাজির হলো। বাহ, বেশ পাক্কা শেফ তো তুমি। মেয়ের রিনরিনে কণ্ঠস্বর শুনে ফাহাদ পিছু ঘুরলো। পাখিকে দেখে পুরোই শক। তুইও? মাই গড, পুরাই সারপ্রাইজ। আমি দুঃখ স্বপ্ন দেখছি নাকি? পাখি রান্নাঘরের একটি চেয়ার টেনে এনে বসে পড়ল। কেন আসতে পারি না বুঝি? কেন পারিস না? তোরাই তো হলি একমাত্র আমাদের আপনজন, রক্তের আত্মীয়। তোরা না আসলে কে আসবে শুনি? চা না কফি, কোনটা হবে? ওইটা না বলে তোমার বলা উচিত ছিল লালটা না সাদাটা। পাখি রসিকতাপূর্ণ কথা শুনে ফাহাদ বেশ শব্দ করে হাসলো। হাসার সঙ্গে সঙ্গে তার শরীরটা দুলে উঠল। সে ছোটবেলা থেকেই পাখি দেখতো লোকটা হাসলে সহজে থামার জো নেই। সেই পুরনো অভ্যেস এখনও রয়ে গেছে। ফাহাদ থামলো, রসিকতা করে বলল, বেশ বড় হয়ে গেছিস, মজাও করতে পারিস। আরে আমি কি আজীবন ছোট থাকবো নাকি তোমরা চাও? না বুড়ি, একটু থামেন। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি তরকারি ফুরিয়ে ফেলছি। যা, বসার ঘরে গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। পাখি চেয়ার ছেড়ে নেমে বলল, ঠিক আছে, জলদি করো, আমাকে আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আচ্ছা। পাখি ড্রয়িং রুমে এসে বসে বসে পা ধুলাচ্ছিল। তখন ফাহাদকে দেখা গেল কফি নিয়ে আসতে। পাখি গিয়ে 1 কাপ এগিয়ে দিল। ধর। পাখির দিকে 1 কাপ এগিয়ে দিল। পাখি হাত বাড়িয়ে নিল। কফি খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প আড্ডা চলল। এও বলল ওর আব্বার মৃত্যুর সময় তিনি চিটাগাং ছিলেন, আসতে পারেনি। সেসব কর্ণে তোলে নিয়ে পাখি আপাতত দরকারি কাজে এসেছে। সে বেশ সিরিয়াস হয়ে বসলো। খ্যাঁকা করে গলা পরিষ্কার করে সাজানো গোছানো কথাগুলো বলতে শুরু করে দিল। ফাহাদ ভাই, তোমার কাছে এসেছি একখানা আর্জি নিয়ে। জানো তো, সামনে আমার ফাইনাল এক্সাম। তুমি তো একজন ইংলিশ টিচার, সঙ্গে গণিতেও পাকা। আমি চেয়েছিলাম আমার ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগে এই কটা মাস আমাকে তুমি গাইড করো। আমি স্টুডেন্ট হিসেবে অতটাও খারাপ নই, বিশ্বাস করো। তুমি একবার পড়িয়ে দেখো। ওর কথাগুলি ফাহাদ বেশ মনোযোগ দিয়ে শুনলো। এরপর কফিতে চুমুক দিয়ে কিছু একটা ভাবলো। তারপরে বলল, ঠিক আছে, ছোট বোন যেহেতু আবদার করেছে, ফালানো তো চাই না। তবে আমি কিন্তু টিচার হিসেবে খুব স্ট্রং। রোজ পড়া না পারলে বেতের মার খেতে হবে। তখন কোনো রকম বারণ শুনবো না। মাঝপথে পড়া ছেড়ে দেওয়াও যাবে না। তাছাড়া মাঝপথে পড়া বন্ধ করা আমারও মোটেও পছন্দ নয়। যা যা বলবো সব মান্য করতে হবে। আমি সব কথা শুনবো, মান্যও করব। তুমি শুধু এই 2-2.5 মাস আমার একজন গার্জিয়ান হয়ে আমাকে সম্পূর্ণরূপে গাইড করো, বাকিটা আমি বুঝে নিব। তিনি বিজ্ঞ লোকের মতন বললেন, গুড গার্লস। তবে সরি, আজ যেতে পারছি না। আগামীকাল থেকে সন্ধ্যার দিকে আমি আসব। প্রতিদিন 2 ঘন্টা করে পড়াবো। পারিশ্রমিক হিসাবে 2 ঘন্টায় 2টো করে চা চাই। চলবে তো? পাখি হেসে ফেলল। চলবে মানে দৌড়াবে। এরপরে পাখি বেরিয়ে গেল। ফাহাদ বহুবার পাখিকে দুপুরের লাঞ্চ করে যাওয়ার অনুরোধ করলো। পাখি বলল তার এখন খেতে ইচ্ছে করছে না, বাড়ি গিয়ে সে খেয়ে নেবে। ফাহাদ আর জোরাজোরি করলো না, তবে ওকে নিজ দায়িত্বে অটোতে বসিয়ে দিয়ে এলো। অটো ভাড়াও দিয়ে দিল। পাখি প্রথমে রাজি ছিল না নিতে, তার এসব পছন্দ নয়। উনি জোর করে অটোওয়ালাকে টাকা পকেটে গুজে দিয়ে বললেন। বিভাবরী ততক্ষণে বেশ গভীরতম। লম্বা লম্বা দৈত্যের ন্যায় গাছগুলি নিবিড় গহীন জঙ্গলটাকে ঘুটঘুটে তিমিরে বানিয়ে রেখেছে। পুরো জঙ্গলটির মধ্যে কেবল ট্রি হোমটিতে আলো জ্বলে। এছাড়া আলোকের কোনো দিক নির্দেশনা নেই। চতুর্দিকে হিংস্র হায়নার প্রাণীর হাঁকে পরিবেশ ভারী ভারী হয়ে আসে।
নিশাচর প্রাণীরা ডাগর ডাগর করে চোখ মেরে রাত জেগে তাকিয়ে থাকে। কখনো কখনো শকুনেরা হাড় কাঁপানো ভয়াতুর ডাক গলা ছেড়ে ডেকে ওঠে। নাফের হাতে পাটের একটি বস্তা, বেশ ভারী। ভেতরে কি আছে বোঝার অবকাশ নেই। দরজা খুলে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখন রমেশ শব্দ পেয়ে চটজলদি উঠে বসলো। মধ্য রজনীতে নাফকে বেরিয়ে যেতে দেখে সে তড়িঘড়ি রুম ছেড়ে উঠে এলো। যদিও এই আমার নতুন কি, রোজ মাঝরাতে তিনি বের হন, তবুও তার সন্দেহ জাগলো হাতে পাটের বস্তা দেখে। সে ট্রিহোমের রেলিং দিয়ে উকি মেরে জিজ্ঞেস করলো, ভাই মাঝরাতে কই যান? নয় পথের মধ্যে আকস্মিক থেমে বলল। ওনার মুখের কোণে এক অদৃশ্য হাসির রেখা খেলা করে। তিনি বললেন, হাওয়া খেতে চাই। মধ্যরাতের হাওয়া বেশ স্নিগ্ধ ও ঠান্ডা। ওনার এত শান্ত গলার স্বর রমেজের ভেতরটায় কেমন যেন কম্পনিত ঝড় বাড়িয়ে তুলল। এতটা বছর ধরে চেনে ওনাকে, ওনার সঙ্গে থাকে, তাকে চিনবে না? তবে এমন শান্ত আচরণের সঙ্গে অবশ্য সে অপরিচিত নয়। যখনই কোনো মিশনে যান তিনি বেশ শান্ত থাকেন, যেন ঝড় আসার আগে প্রকৃতি যেমন গুমট গুমট আবহাওয়া থাকে ঠিক তেমন। না ফিরে এসে রমেজের মুখোমুখি হয়ে দাঁড়ালো। ওর চোখের দিকে শক্ত দৃষ্টিজোড়া তাক করে রেখে ধারালো কণ্ঠনালীতে শুধালেন, তোদেরকে আমি কম ভালোবাসতাম রে রমিজ? তাহলে বিশ্বাসঘাতকতা কেন করলি? রমেজের বুকটা তন্মধ্যে মুচড়ে উঠল, কলিজা পর্যন্ত শুকিয়ে গেল। ঝটপট সে নাফের পায়ের কাছে বসে পড়ল, দুহাত জোর করে বলে উঠল, সরি ভাই, ক্ষমা করুন, পানের ভয়ে কিছু বলিনি। নাফ কাঠিন্যতম ও ক্রুদ্ধ কণ্ঠনালীতে শুধালো, কে নিষেধ করেছিল? আপনার পিতা। চাকরি করিস কার? আপনার ভাই। তাহলে ওনার কথা কেন শুনলি? রাবিশের বাচ্চা, সব কয়টাকে আমি টুকরো টুকরো করে কেটে ওদের কুৎসিত মাংসগুলো কুকুর দিয়ে খাইয়ে ছাড়বো। কার কলিজায় হাত দিয়েছে বাস্টার্ডগুলো ঠিকই টের পাবে। ওদের রক্ত দিয়ে গোসল করেই আমি নিজে শান্ত হব, আর তোদের আমি পরে দেখে নিচ্ছি। ভাই প্লিজ আমার কথাটা শোনেন, আমার ভুল হয়ে গেছে ভাই। তোদের একটি কথা লুকানোর কারণে আমার বুকে দাও দাও করে তীব্রতরে আগুন জ্বলছে নিভছে। তার বেলায় কি রমিজ, আজকের পর থেকে পুরো এক সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না। এখন যা, সর। ওকে ধাক্কা মেরে নাও বেরিয়ে যাচ্ছিল। রমেশ ছুটে এসে নাওয়াফের পা শক্ত করে বুকের সঙ্গে চেপে দিল, অতঃপর হু হু করে কেঁদে দিল। ভাই এত বড় শাস্তি দিবেন না, মরে যাব আমি। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তিনি বেশ শীতল গলায় বললেন, জানিস রমিজ, এই পৃথিবীতে আমি দুজন নারীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। একজন আমার গর্ভধারিণী, আরেকজন আমার সহধর্মিণী। সেই কলিজার টুকরো ছোট জীবনটার সঙ্গে এত এত নির্মম, নিষ্ঠুর, বর্বর লীলা, মর্মান্তিক ঘটনা ঘটে গেল, অথচ আমি কিচ্ছুটি পর্যন্ত জানলাম না। এই গ্রামে একটি শকুন ঢুকলেও তার খবর আমার কানে আসে, অথচ এত কিছু ঘটে গেল, তোরা একবারও পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করলি না। এসব যদি আগে বলতিস, আজকে এত বিরহ, বিচ্ছেদ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হতো না দুটো মানুষকে। আমি জানতাম ভাই আপনি ভাবিকে অনেক ভালোবাসতেন। তবু আমার প্রতি তোর একটু পরিমাণ মায়া হয়নি? হয়েছে ভাই, আপনার পিতা হুমকি দিয়েছিল এসব কথা আপনার কানে ঢাললে আমাদের সবাইকে গ্রাম ছাড়া করবে, ভয়ে আমরা বলিনি কিছু। তুই কি জানিস উনি আমার পিতা নন? ওনাকে আমি পিতা হিসেবে মানি না, জারদ একটা। আর হ্যাঁ, তোর উপর আমার কোনো রাগ নেই। যেখানে ভাগ্যই আমাকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতেছে, সেখানে কাকে অভিযুক্ত করব আমি? কাকে দোষারোপ করব? ওর কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে তিনি হনহনিয়ে ধা ধা করে হেঁটে বেরিয়ে যান। রমেজের ভীষণ কষ্ট লাগতো, বুকটা কষ্টে জর্জরিত হয়ে ফেটে যাচ্ছে। তার ভাই যে ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট, সে তা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। উপরে তিনি যতই বলুক ক্ষমা করে দিয়েছে, মন থেকে কি তিনি সত্যি ওকে ক্ষমা করে দিয়েছে? দেননি। এর আগেই ভাইকে এসব জানানো উচিত ছিল, তাহলে এত ঘটনা অন্তত ঘটতো না। সব দোষ ওর। পরদিন খুব ভোরে শত শত লোকের ভিড় বাজারের সামনে। কুয়াশায় রাস্তাঘাট তলিয়ে থাকলেও গ্রামগঞ্জের লোকজনের অভাব নেই। গ্রামের লোকজন আবার প্রত্যুষ 7টা পর্যন্ত ঘুমানোর বিলাসিতা করেন না। মনে করেন সকাল 7টা মানে বেলা অনেক পড়েছে। আবার কেউ কেউ সকাল সকাল উঠেই হাঁটতে বের হয়, হাঁড়িতে রান্না বসায়। কেউ বা তাজা তাজা সবজি কিনতে হাটের উদ্দেশ্যে বেরিয়ে আসে। তেমনি একটি শীতের সকালে ঘনীভূত কুয়াশা চিরে কয়েকজন লোক হাটের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। হাটে ওঠার আগেই একটি কালভার্ট পড়ে, তার সামনে মোটা মোটা দুটি রেঞ্জি গাছ আছে, বিরাট বড় দৈত্যের মতন দেখতে। সেখানে একটি গাছের সঙ্গে একজন যুবককে গজাল পেরেক মারা অপ্রীতিকর মর্মান্তিক অবস্থা দেখা গেল। দূরবর্তী স্থান হতে মুখাবয়ব ঠিক আন্দাজ করা যাচ্ছে না।
ওনারা মুখ চিহ্নিত করতে একটু সামনের দিকে এগিয়ে গেলেন। যুবকটির সামনে থেকে মুখ চিত্র দেখে লোকজন চিনে ফেলল, এই তো লতিফ। একসময় মানিক মিথার বাড়িতে কাজ করতো ছেলেটা। আহা, ছেলেটির কি দশা! মোটা রেন্দি গাছটির সঙ্গে বেঁধে তার হাতে পায়ে পেরেক গেঁথে দিয়েছে, জিহ্বাটা কাটা, চোখ দুটির মধ্যে শক্ত করে গজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্তে ছেলেটার ধূসর রঙের শার্টটি ভেজা, হাত পায়ে সখানে ক্যাচক্যাচ করে কাটার দাগ, কপালের মাঝখানে গজাল দিয়ে পুড়িয়ে লিখে দেওয়া হয়েছে, আমি মিথ্যাবাদী। এমন একটি শব্দ পড়ে সকলের ভয়ে হাড় পর্যন্ত কেঁপে উঠল। ইতিমধ্যে এই ঘটনা পুরো এলাকাময় ও হাটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সারি সারি লাইন ধরে সমগ্র গ্রামগঞ্জের মানুষ কালভার্টের সামনে ভিড় জমিয়েছে। শত শত মানুষ এখন লোমহর্ষক গা শিউরে ওঠার মতন ঘটনা শুনে অধীর আগ্রহ ও কৌতূহল নিয়ে দেখতে এগিয়ে আসছে। যেটার একই বিভৎস, নৃশংস, নির্মম, মুমূর্ষু, নিষ্ঠুরতম দৃশ্য। আদৌ ছেলেটা বেঁচে আছে কিনা বোঝার উপায় নেই। সকলের মুখে মুখে একটাই কথা, এই এতিম পিতামাতাহীন ছেলেটা কার এত বড় ক্ষতি করতে পারে? তার তো কোনো দুর্নাম ছিল না এলাকায়। কে এমন এত বড় দুশ্মনী করলো? লতিফকে ধরাধরি করে নামানো হলো। একজন নাকের কাছে হাত দিয়ে দেখলো দেহে প্রাণ নেই, অনেক আগেই মারা গেছে। অনেকে সুনাম করে বলছে ছেলেটা এত ভালো ছিল, এক প্লেট ভাতের বিনিময়ে অনেক কাজ করে দিত। কিন্তু বৃদ্ধা বাড়ির মেয়ের সঙ্গে একই রুমে ধরেছিল তাকে, এছাড়া আর কোনো কটু কথা নেই ওর নামে। খুব সহজ সরল ছেলে, তার এমন শত্রু তো থাকার কথা নয়। সকলের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে কি হচ্ছে সব গ্রামগঞ্জে। তবে মানিক মিত্রের সেই মেয়ের সঙ্গে মন্ত্রীর পুত্রেরও প্রেম ছিল, তাহলে জেদের বশে কাজটা কি তিনিই করেছেন? গ্রামের ভিতরে এমন একটি নৃশংস পাশবিক খুন হলো, অথচ পুলিশকে এসে এর তদন্ত পর্যন্ত করতে দেখা গেল না। উল্টো লাশটাকে নিয়ে ব্যাপারটা তারা যত দ্রুত সম্ভব ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। তবে ঘটনার সমাপ্তিকরণ এখানে থামলে বুঝি কোনো কথার অন্ত ছিল না। পরদিন খুব ভোরে স্কুলের সঙ্গে রাস্তাটার পাশে তিনটি গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। লাশগুলির বুক পর্যন্ত ডেড বডিটা ছিল, বাকি বডির অংশগুলি উধাও। ডেড বডির আশেপাশে লোকজন ভিড় জমিয়েছে বেশ কড়া ও তোড়জোড় করে। এত লোকের সমাগম ভিড়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। গাড়ি চালকদের ভীষণ অসুবিধা পোহাতে হচ্ছে। পুলিশ এসেছে ঘটনাস্থলে, তারা তদন্ত করছে। অর্ধ লাশ তিনটিকে উল্টে পাল্টে দেখছে। কে এমন নৃশংস বর্বর ও হিংস্রতার সঙ্গে বিভৎস খুনগুলি করতে পারে তা তাদের সত্যিই জানা নেই। অথচ গতকালও একটি খুন হয়েছিল, তবুও তাদের সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ সে কথা কানে তোলেনি। পুলিশগুলি এমনই, কাজের প্রতি দায়িত্বহীন, কর্তব্যপরায়ণহীন। এই এলাকায় খুন গুম যতই হোক, তারা তাদের কর্মের প্রতি উদাসীন। সব কাজ চেয়ারম্যান আর মন্ত্রীর পরিবারের ওপর ছেড়ে দিয়ে নিজেরা হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে চলে। ক্ষমতাবান ব্যক্তিরা যা বলবে সে অনুযায়ী আগাবে। এখন কেস যদি এখানে তারা বন্ধ করে দিতে পারে, তাহলে এখানেই বন্ধ হয়ে যাবে তদন্ত করা, সামনে অবধি আগাবে না। জনগণকে ভুজুং ভাজুং দিয়ে বুঝ দেবে। কিছুদিন এই ঘটনার রেশ লোকজনের মনে গেঁথে থাকবে ঠিকই। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে সকলে সব ভুলে যাবে। ওপর মহলে অবশ্য এসব পৌঁছায় না, আর পৌঁছালেও মোটা কালো টাকার পাহাড় দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। আর ঘটনাগুলিও লাল ফিতা দৌরাত্মের দেওয়ালের আড়ালে গা ঢাকা দিয়ে পড়ে। বর্তমানে আইন আর আইন নেই, সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। পাখি সবে স্কুলের কোচিংয়ে এসেছিল। রাস্তার মধ্যে এত ভিড় দেখে ওর বড্ড কৌতূহল ও আগ্রহ জমল। লম্বা ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। লোকজনের ফাঁক ফোকর দিয়ে দেখলো তিনটে নৃশংস জবাইকৃত গলা কাটা লাশ। এমন একটি গা ছমছমে দৃশ্য দেখে পাখির পুরো শরীরের লোম অবধি কাটা দিয়ে শিউরে উঠল। দেহটা অসার কিং কর্তব্য বিমূঢ়। বিস্ময়ে চমকপ্রদে ওর চোখ দুটি ছানা ভরা। অটোমেটিক বদন দুটি 2 ইঞ্চি ফাঁকা হয়ে এলো। ওর ক্লান্তিময় শরীর এমন লোমহর্ষক ঘটনার ডোজ ঠিক নিতে পারল না। তার মধ্যে আচমকা কিঞ্চিৎকর কেঁপে উঠল সে। এই লোক তিনটিকে ওর ভীষণ করে চেনা, আর চিনবেই না কেন? এদের মুখ খুব ভালো করে দেখেছিল সেদিন। প্রথমে মুখোশ পরা থাকলেও পরে তারা নিজেদের মুখ খুলেছিল। ভেবেছিল হয়তো পাখিরা তো আর বেঁচেই থাকবে না, তাহলে চিনবে কি করে? ভাগ্যের নির্মম কি পরিহাস, হাত জানোয়ারগুলোর বেঁচে নেই। সে ঠিকই বেঁচে আছে। যারা সেদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন কালো রাত্রির ঝড় বৃষ্টি তুফানের মধ্যে শরীরের সমস্ত জোর খাটিয়ে ওদের ওপর নির্মম নৃশংস বর্বর অমানবিক হামলাযজ্ঞ চালিয়েছিল, আজ তারা নিথর হয়ে রাস্তার পাশে পড়ে আছে। যেই লোকটা তাকে আক্রমণ করেছিল তার সম্মান নষ্ট করতে, তাকে কলঙ্ক করতে উঠে পড়ে লেগেছিল। তার বক্ষের ওড়না কেড়ে নিয়েছিল, সালোয়ারের ফিতার টান বসিয়েছিল। তার মুখটা চেনার জো নেই। পুরো মুখটা ব্লেড দিয়ে ক্যাচ করে কেটে রক্তাক্তে গা ছমছমে বিভৎসকর অবস্থা।
আবার রক্ত মাংসের মধ্যে লবণ মরিচ লাগানো, চোখ দুটি উপরে ফেলা হয়েছে, জিভ কেটে মুখের ভেতরে ঘৃণিত পোকামাকড় ঢুকিয়ে দিয়েছে। এরপরে ঠোঁট দুটি সুই দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। মাথাটা নেড়ো করে সেখানে ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটা, আর কাছের ছোট ছোট টুকরোগুলি মাথায় ভেতরে গেঁথে দিয়েছে। হাত দুটি গরুর মাংসের ন্যায় টুকরো টুকরো করে কেটে হাতের চামড়ার সঙ্গে হাড্ডি সহ মাংসগুলি ঝুলিয়ে রাখা। কাটা হাতে কোনো প্রকার আঙুল সে দেখতে পায়নি। দৃষ্টি ঘুরিয়ে ফের দেখল বক্ষপিঞ্জরায় ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে হৃৎপিণ্ডটাকে টেনে হিঁচড়ে বের করে রাস্তার পাশে ছুঁড়ে ফেলেছে। রাস্তার একটি নেড়িকুকুর হৃৎপিণ্ডটির গন্ধ শুকে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়ে হেঁটে চলে গেল। এমন নৃশংস বর্বর দশা হাড় কাঁপানো লাশগুলি দেখে পাখির পুরো মাথা চক্কর মেরে ঘুরে উঠল। সে চিঠিতে যা যা লিখেছিল তার চেয়ে নিষ্ঠুর হৃদয়ের বর্বর অমানবিক ও ভয়াবহ তাণ্ডবলীলা চালিয়েছে। তবে বাকি লাশ দুটিকে এতটা নৃশংসভাবে হত্যা করা হয়নি যতটা কষ্ট, যন্ত্রণা ও নিষ্ঠুরতার সঙ্গে এই লোকটিকে হত্যা করা হয়েছিল। যেন লোকটার ওপর হত্যাকারীর অদৃশ্য কোনো এক আক্রোশ ক্ষিপ্ততা ছিল। খ্যাপা বাঘের মতন তেজ নিয়ে লোকটাকে হত্যা করে তা পাঠিয়েছে। এমনকি সেলাই করা মুখের ভেতরেও লোকটার পুরুষাঙ্গ কেটে টুকরো টুকরো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তিনজনের কপালের মধ্যেখানে গজাল পুড়িয়ে লিখে দেওয়া হয়েছিল, আমরা অপরাধী। কতটা কুৎসিত জঘন্যভাবে হত্যা করা হয়েছে এদের। ওর কেমন যেন সমস্ত গা ছমছম করে উঠল, শরীরের সমস্ত কোষ অবধি নাড়া দিয়ে উঠল, দেহের পশম অবধি ফুলে গেছে। মাথাটা দ্বিতীয়বারের মতন চক্কর মেরে ঘুরঘুর করে ঘুরতে শুরু করে দিল। সে এলোমেলো ভঙ্গিমায় তড়িঘড়ি করে ভিড় ঠেলে বেরিয়ে এলো। এখনও মাথাটা ঘুরছে, শরীর ঘাম দিয়ে সেচ জল গড়াচ্ছে, দৃষ্টিজোড়া কেমন নেতিয়ে নেতিয়ে দুর্বল হয়ে আসে। আচমকা পেট উতলিয়ে ভীষণ বমি পেল। মাথায় একটু পানি দিলে ভালো লাগতো। রাস্তার পাশে স্কুলের পেছনে একটি চায়ের দোকান, স্কুলের বারান্দার কাছাকাছি। চা সহ এখানে যাবতীয় সবকিছু পাওয়া যায়। পাখি দুর্বল শরীরটা টেনে হিসড়ে দোকানটিতে গিয়ে কাঠের চারপাইয়ের ওপর মাথা তুলে বসে পড়ল। তার থেকে কিছুটা দ্রুত নিয়ে একজন বলিষ্ঠ পুরুষ বসা, গায়ে তা ধূসর রঙের হুডিওয়ালা জ্যাকেট। মুখটা ঠিক হুডির কারণে দেখা যাচ্ছে না, তবে উল্টো দিকে ঘুরে চা খাচ্ছেন তিনি। পাখির অত কিছু ভাবার সময় নেই। তার সমস্ত শরীর ফের ঘাম দিয়ে উঠল। মাথাটা কেমন যেন এলোমেলো চৈতন্যহীন লাগে। হিজাবের পিনগুলি খুলতে খুলতে দোকানদার হাজিমুল্লাহকে দুর্বল কণ্ঠনালীতে বলল, আঙ্কেল, এক বোতল পানি দেন তো। দোকানি ওর শুকনো মুখটা একবার পরখ করে দেখে নেন। এরপরে 1 লিটারের পানির বোতলটি এগিয়ে দেন। পাখি হাত বাড়িয়ে নিল। বোতলের মুখ খুলে জলদি করে চোখে মুখে পানি মেরে মাথায় কিছু পানি দিল। অল্প কিছু পানি খেয়ে বোতলটা পাশে রাখলো। এরপরে কিছুক্ষণ মাথাটা চেপে ধরে থম মেরে বসে রইল। বারংবার ওই নৃশংস লাশের দৃশ্যগুলিও চোখের সামনে ভাসে। হঠাৎ কেমন করে শ্বাসের টান উঠল। পাখি চোখ বড় বড় করে কতক্ষণ গভীরতম শ্বাস নিল। দোকানদার পাখির অপ্রস্তুত ও এলোমেলো আচরণ দেখে বলল, ওই মাইয়া, তুমি ঠিক আছো? তোমার এমন দেখাই কেন? শরীর খারাপ নাকি? পাখি আরো 2 ঢোক পানি গিলে নিল। নিজের চোখে মুখে মাথায় আরেকবার পানি দিয়ে নিল। এরপর নিজেকে স্বাভাবিক করে বলল, দিতে হবে না আঙ্কেল, এত তাড়াতাড়ি মরবো না। কই মাছের পরান তো, দেহটা এখনো বেঁচে আছে, এটাই অনেক। দোকানদার হাজিমুল্লাহ বেশ চমকপ্রদ হলেন। এতটুকু মেয়ের মুখে কি আশ্চর্যতম বড় বড় কথা। এর মধ্যে রিনটিনে মেয়েলি কোমল গলা ফের শুনতে পেলেন। আপনার কত টাকা হয়েছে? পাখির ডাকে হাজিমুল্লাহর ভাবনাচ্যুত হয়। যে 30 টাকা। পাখি পুরো ব্যাগ হাতিয়ে 10 টাকার একটি নোট পেল। এটা নিয়ে ঠিক উল্টো বেশ দুঃখ প্রকাশ করলো। তবে দুশ্চিন্তায় ভুগছে। এখন আর বাকি 20 টাকা সে কোথায় পাবে? আশপাশ তাকালো, পরিচিত কাউকে দেখতে পেলে তার কাছ থেকে ধার নিত। কপাল খারাপ, ওই যে একটি প্রবাদ আছে না, অভাগিনী যেই দিকে তাকায় সাগর শুকিয়ে যায়, তারও হয়েছে ঠিক তাই। আশেপাশে পরিচিত কাউকে দেখতে পেল না। হঠাৎ ধুম করে ওর দৃষ্টি গিয়ে পড়ে হুডিওয়াল পরা লোকটার ওপর। সকাল সকাল ওই দীর্ঘপেশী সুতুনি পুরুষের মুখশ্রী দেখে ওর মেজাজটা চটে গেল। কতগুলি খুন করে এখানে বসে কি ঠান্ডা মাথায় চা খাচ্ছে, যেন তিনি কিছুই জানেন না। আচ্ছা, এতগুলি খুন করার পর একটা মানুষ এতটা শান্ত ও স্থির থাকে কিভাবে? অত শত ভাবতে গেল না। চিন্তায় আছে টাকা নিয়ে। পানি তো সব খরচ করে ফেললো। এখন টাকা দিতে না পারলে মান সম্মান সব যাবে। দোকানদারকে কি বলে বুঝ দেবে? সে আগামীকাল টাকা নিয়ে আসবে, তখন বাকিটা দিয়ে দেবে। উনি কি আদৌ ওর কথা বিশ্বাস করবেন? দোকানদার হাজিমুল্লাহ ওর মনোভাব বুঝে কিছুটা হলেও বুঝে ফেললেন। পান খাওয়া মুখটা নিয়ে চিবিয়ে চিবিয়ে হাসতে হাসতে বললেন, কি গো মাইয়া, টাকা ব্যাগে নাই? সব শেষ? পাখি ঠোঁট উল্টে লজ্জিত মুখখানা নিয়ে এদিক ওদিক তাকালো। দাঁত দিয়ে হাতের নখ কাটতে কাটতে উত্তর দিল, সরি আঙ্কেল, আমার কাছে কেবল 10 টাকা আছে।
ওর কথা শুনে দোকানদার হাজিমুল্লাহ ভ্রু নাচান, কপাল কুঁচকে বলেন, ঠিক আছে, যা আছে দেও, আগামীকাল না হয় বাকিটা এসে দিয়ে যাইবা। পাখি সরল মনে মাথা নাড়ল। আচ্ছা, তবে বাকি যেহেতু দিয়েছেন, সঙ্গে আরো দুটো দিন, একটি সাইন পেন ও আরেকটি মেটাডোর হাই স্কুল পেন। হাজিমুল্লাহ ভ্রু কুঞ্চিত করে চৈতন্য তলান। এ দেখি খাইতে দিলে শুতে চায়, ভাবলেন দুটো কড়া কথা শোনাবেন। সেই মুহূর্তে নাফের আগ্নেয়গিরি লাভার মতন রক্তিম চোখজোড়া দেখে হাজিমুল্লাহ দমে গেলেন। গাইগুই হাঁসফাঁস করে বললেন, আচ্ছা দিচ্ছি। দোকানি ওকে পেন দুটি এগিয়ে দিল। পাখি ব্যাগে ভরে নিয়ে দোকানিকে 10 টাকার নোটটি দিয়ে হেঁটে যাচ্ছিল। দোকানি খ্যাক খ্যাক করে চেঁচিয়ে উঠল, মনে কইরা আগামীকাল টাকাটা দিও, কিন্তু সর্বমোট 35 টাকা, বুঝল না আবার। তুমি আমারে কথা দিছিলা। পাখি পিছু ঘুরে ফের দোকানদারের প্রান্তে ফিরে আসে, বড় উঁচু গলায় বলে, কথা দিয়ে কথা বরখেলাপ করা কিছু কিছু ভদ্র বড়লোকি মুখোশ পরা লোকেদের স্বভাব চরিত্র হতে পারে, কিন্তু আমাদের নয়। আমরা গরিব হতে পারি, তবে কাউকে কথা দিলে তার মানও রাখতে জানি। আপনি অযথাই চিন্তা করছেন আঙ্কেল। আপনার টাকা মেরে খেয়ে আমি 2 টাকার বড়লোকও হতে পারবো না। আপনাকে যেহেতু বলেছি টাকা দিব, আমি আমার জবান রাখবো। কথাগুলি ধীর, শান্ত ও স্থির গতিতে বলে মেয়েটা ধাঁধা করে স্কুলের বারান্দায় উঠে গেল। নাফ চায়ের কাপ পাশে নামিয়ে রেখে নিটা লোষ্ট ভাজে দুর্বোধ্য ক্ষীণ হাসল, সঙ্গে চোখ জোড়াও নাচালো। মুখটা পিছু ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে স্কুলের বারান্দায় এক ঝিলিক দেখে নিল। এরপরে দৃষ্টিজোড়া ঘুরিয়ে নেন। খোঁচাটা যে তাকে ইঙ্গিত করে মেরেছে সেটা স্পষ্ট পরিষ্কার। তার হাসি পেল, ভীষণ হাসি। আমার বোকা বিড়াল ছানা। তিনি মুখটা নিচু করে নিয়ে বিড়বিড় করে বলেন, হায় রে অবুঝ বোকা পাখিরে আমার। এই নওয়াফকে বুঝতে হলে তোর শত যুগ শত জনম পার হয়ে যাবে, তবু আমায় বুঝতে পারবি না তুই। আমায় বোঝার মতন ক্ষমতা তোকে বিধাতা এখনো দেননি, সেখানে তোকে আমি দোষ দিব কি? তুই বুঝবি বা কি? না ফের দৃষ্টি ঘুরিয়ে ওর পদচিহ্নের দিকে চেয়ে রইল। 1000 টাকার একটি নোট বের করে দোকানদার হাজি মোল্লাকে দিল। ইশারায় পাখির পদচিহ্নের দিকে ইঙ্গিত করে বললেন, ওর যা কিছু লাগবে সোজা কথা আপনি ওকে দিয়ে দিবেন। কোনো রকম টাকা নিবেন না, জোর করে দিলেও নিবেন না, শুধু টাকাটা টুকে খাতায় লিখে রাখবেন। আমার ছেলেরা আপনার দোকানে টাকা সময় মতন পৌঁছে দিবে। দোকানদার হাজিমুল্লাহ নাফের অপ্রত্যাশিত কথায় আচমকা ভড়কে যান। অবাক নেত্রে কিঞ্চিৎক্ষণ নাফকে এক ঝলক দেখে উঁকি মেরে স্কুলের বারান্দাটা দেখলেন। বেশ আগ্রহ কৌতূহল নিয়ে মোড়ামুড়ি করেন। পান খাওয়া রাঙা শুভ্র মুখটা বাড়িয়ে প্রশ্নে শোধান, মাইয়াটা তোমার কি হয় বাবা? উনি শক্ত আদলে ধারালো অগ্নি চোখ জোড়া এমন করে তাক করলেন, হাজিমুল্লাহ ভয়াতুর অন্তকরণে তাতে হঠাৎ পিছু হটে গেলেন, সামান্যতম হকচকিয়েও গেলেন। ওনার ভীতু সন্তস্ত্র মুখটা দেখে ঈষৎ হাসেন তিনি। এরপরে সুতনু মুখটা হতে বেরিয়ে আসে। মাই হার্টবিট। ওর ইংরেজি কথা হাজিমুল্লাহ ঠিক কতখানি বুঝলেন তা বোঝা গেল না। আগ বাড়িয়ে আর কোনো প্রশ্ন করলেনও না। এর মধ্যে চেয়ারম্যান লুৎফর ভুঁইয়ার আগমন ঘটল। তার মুখটা কেমন শুকনো ফ্যাকাশে বর্ণ, ললার জোরে বিন্দু বিন্দু শ্বেত বাড়ি, চোখ মুখে এক প্রকার দুশ্চিন্তা চাপ, ভয় ভয় আতঙ্ক ছড়িয়ে। নাফের পাশ ঘেরে বসেছেন তিনি। নাফকে এখনো খেয়াল করেনি। হাজিমুল্লাহ বললেন, কি গো চেয়ারম্যান সাহেব, চা দিমু? হ্যাঁ দাও, বেশ কড়া করে লিকার দিয়া চা দাও। মনটা ভালো না বুঝলা হাজি। রাস্তার পাশে 3-3টা গলাকাটা লাশ দেখছো তুমি? ওদের বুকের নিচ থেকে বাকি অংশটুকু নাই। এমন নির্মংস খুন আমি এর আগে কখনো দেখিনি। হাজিমুল্লাহ আরও আগে ঘটনার সূত্রপাত শুনেছেন কিছুটা, তবে তার মতে খুনগুলি যেই করুক ভালো একটা কাজ করেছে। লোক তিনটে মোটেও ভালো ও সুবিধাজনক ছিল না। তিনি চা এগিয়ে দেন। লুৎফর চেয়ারম্যান হাত বাড়িয়ে চা নিতে গিয়ে নাফের স্বচ্ছ চোখের মণিজোড়ার সঙ্গে ওনার চোখ পড়ে। ছেলের এমন ভয়াবহ শান্ত রূপটাকে কেন যেন তিনি ঠিক হজম করতে পারছেন না। তার ভিতরটা পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। শরীরের সমস্ত কৌশব্দি কেমন শিউরে উঠল। নাফ আনমনে হাসে, নৈশব্দে নিটোল ক্রূর হাতার হাসি। ওনার হাসি মাখা বদনখানি দেখে চা লুৎফর চেয়ারম্যানের মুখ ফসকে বেরিয়ে গেল। না পকেট থেকে টিস্যু এগিয়ে দিতে দিতে বলল, যা দিনকাল চলছে চাচা, মোটেও গ্রামগঞ্জের পরিস্থিতি খুব একটা ভালো নয়। একটু সাবধানে চলবেন, কখন কোন দিক দিয়ে মাথা চলে যায় বলা কওয়া যায় না। আচ্ছা, আপনার না সুন্দরী দেখতে একটি ছোট মেয়ে আছে, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, রানু। রানু তার নাম। দেখে রাখবেন একটু মেয়েটাকে। বর্তমানের দিনকাল তো ভালো না, সব বয়সের দোষ বুঝলেন।
এই বয়সে কিশোর কিশোরীদের শয়তানি একটু লাড়ে বেশি। আমার কাছে কোনো রকম অভিযোগ আসলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। এরপরে বিদঘুটে কুড়ো হেসে বেরিয়ে যান তিনি। চেয়ারম্যানের মুখে আর চা উঠল না। মস্তিষ্কের নিউরন পর্যন্ত কম্পন তুলে উঠল নাওয়াফের কথন বচন শুনে। চৈতন্যহীন মুখটায় শত শত ধাপ চিন্তা চেতনার রেশ। সেটা কিছু আন্দাজ করতে পেরেছে বুঝি, নয়তো এমন ঠেস মেরে কথা বলতো না। সামনে কি হবে কি ঘটবে তা নিয়ে দুশ্চিন্তায় ওনার মাথা ফেটে যাওয়ার জোগাড়। দুপুরে পাখি ক্লাব ঘরের সামনে দিয়ে পিনপিনে হেঁটে যাচ্ছিল। ছোট ছোট কদমের সঙ্গে ওর কাঁধের ব্যাগ ঝুলে ঝুলে ওঠে। কিছুটা অন্যমনস্ক ছিল। আজকাল সে প্রায়শই অন্যমনস্ক থাকে। কল্পনাতে যেন ওর সর্বদা বসবাস। অবশ্য কল্পনার ভেতরে থাকলে সময়গুলি অতি দ্রুত অতিক্রম হয়। এতে আবার একটা আলাদা আনন্দও লাগে। ক্লাব ঘরের সামনে আসতেই দীর্ঘপেশী দেহটা সরাসরি রাস্তা থেকে দেখা যায়। আগে পুরোপুরি ক্লাবের স্লাইডিং গ্লাসের দরজাটা খোলা থাকতো না। ইদানিং সবসময় গ্লাসের দরজা খোলা থাকে। বক্সের লো ভলিউমে গান বাজে। আমার ময়না পাখি কয়না কথারে, পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে। পাখির ভীষণ হাসি পেল। ইচ্ছে করলো রাস্তার মধ্যে বসে হুটোপুটি দিয়ে হাসতে। বহুত কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। মন ভাঙল কে? আর মন ভাঙার গান শুনছে কে? এসব আজাইরা অভিনয় দেখলে ওর মেজাজ বিগড়ে ওঠে। বলিষ্ঠ দীর্ঘদেহী লোকটা ধূসর দৃষ্টিকোণ দুটি ওর ওপরই স্থাপিত। চোখে যেন তার শত শত বছরের তৃষ্ণা। তেমনি ওনার বাহ্যিক ভঙ্গিমা। পাখি তাকালো না ওনার দিকে। তাকাবে বা কেন? কে সে? কি হয় ওর? কেউ না, কেউ না। আগেকার সময় নয় মেয়েটা দৃষ্টি নতও করল না, বরঞ্চ বুক বুলিয়ে সাহসিকতার দম্ভ নিয়ে মাথা উঁচু করে হেঁটে ওনার দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। উনি বুক ফুলিয়ে মুখ গোল করে ঘন ঘন লম্বাটে লম্বাটে শ্বাস টানে। রাস্তায় নেড়ি কুকুরটির দিকে এক পলক তাকিয়ে গুরুতর ভঙ্গিতে কিছু একটা ভাবেন। এরপরে চেয়ার ছেড়ে দ্রুত উঠে পড়েন। অতঃপর রাস্তায় বেরিয়ে যান। পাখির পিছু পিছু আসতে শুরু করে দেন। তখন আসরের ওয়াক্ত। পার্শ্ববর্তী এলাকায় মুয়াজ্জিনরা মধুর কণ্ঠনালীতে আজান দিয়ে যাচ্ছিলেন। তার পর মুহূর্তেই পাখিকে দেখা গেল শাঁসা করে একজন মুরব্বী লোককে রামদা নিয়ে ধাওয়া করতে। মুরব্বীর ষাটোর্ধ্ব ঊর্ধ্বে লোকটা লুঙ্গি উঁচিয়ে প্রাণপণে ছুটছে। পাখি ওনার দিকে রামদা ছুড়ে মারল। খবিস বুইরা আবার আসিস মূর্ছা বডির চৌকঠে, তোর মেশিনটাই কেটে রেখে দেবো আমি। এমন সাংঘাতিক কথা শুনে পৌর মোজা ঘটকের দম ফেলার জোনে কোনো রকম যান নিয়ে সে ভো দৌড় দিয়ে পালিয়েছে। বুঝলেন এই মেয়ে এমনিতেই এলাকার সবার চোখের বালি না, যথারীতি চক্ষুশূলের কারণও রয়েছে। গিয়েছিলেন মিথ্যা বাড়িতে ঘটকালি করতে, এসেছেন রামদার ধাওয়ানি খেয়ে। এ কেমন সাংঘাতিক মেয়ে রে বাবা! এমন মেয়ে ঘটকালির জিন্দগিতে সে আর দেখেনি। দৌড়াতে দৌড়াতে দূর নিকটবর্তী স্থানে গিয়ে বুক ধরে হাঁপান। পরপর শুকনো ঢোক গিলে দূরবর্তী স্থান হতে তিনি মুখের জোর বাড়িয়ে দিয়ে ফ্যাঁসফ্যাঁসে গলদেশে চেঁচিয়ে উঠলেন, দেখবো না কোন ঘটক তোমার মতো জল্লাদ দুষ্পনা মেয়ের ঘটকালি করতে আসে। আমিও মুজা ঘটক, সবার কাছে তোমার নামে নিন্দা করমু। দেখি বিয়া কেটাই করে। পাখি ফের রামদা নিয়ে ধেয়ে গেল। ওরে বুড়া শয়তান, আমার বিয়া নিয়ে আপনার এত চিন্তা করতে হইবে না। যার দরকার হইবে এমনিতেই মুর্দাবাড়ির চৌকাঠে ছুটে আসবে। আপনি আপনার চরকায় তেল দেন। পৌর মোজা ঘটক এতটুকু মেয়ের কঠোর ধ্বনি ও দৃঢ় নিগুড় সাহসিকতা দেখে নির্বাক স্থির। কতক্ষণ নিষ্প্রাণ হয়েছিলেন। পরবর্তীতে মেয়েটা জেদের কাছে হার মেনে হনহনিয়ে হেঁটে চলে যান। পাখি গিয়ে চায়ের দোকানে বসে পড়ল। পা ঝুলিয়ে ঝুলিয়ে কুদ্দুসকে চটপটে গলায় বলে, কুদ্দুস ভাই, এক কাপ ঝাক্কাস চা বানিয়ে দাও তো। ঝাক্কাস চা বানাতে লেবু পাতা লাগে, তোমরা তো লেবু পাতা ছিঁড়তে দাও না। লেবু পাতা ছাড়া ঝাক্কাস চা হয় না। ছিঁড়তে দিব কেমনে? পাতা সব ছিঁড়তে ছিঁড়তে গাছটাকে তো নেড়ো বানিয়ে রেখেছো। নতুন পাতা গজাতে টাইম দিবা তো। তা সত্য। কথা বলার মধ্যে কুদ্দুস চট করে রং চা দিয়ে গেল। পাখি হাত বাড়িয়ে নিল। মুখে চুমুক দেওয়ার সময় পাশে দপ করে বসার শব্দ পেল। ঘাড় কাত করে নিখিলকে দেখে মেয়েটা স্বস্তি পেল। ভয় পেলি নাকি? না। তুই মোজা ঘটককে কি বলেছিস? বুড়ো পুরা এলাকায় মাইকিং করতেছে, রামদা নিয়ে নাকি মির্ধাবাড়ির ছোট মেয়ে তাকে ধাওয়া করেছে, তারে খুন করতে আসছে। এসব কথা যাকে পাচ্ছে তাকে ধরে বলতেছে। পাখি এক চুমুক চা খেয়ে পাশে নৈশব্দে চায়ের কাপটা রাখলো। এরপর পা কাঠের তুলের ওপর তুলে বিজ্ঞ জ্ঞানীদের মতন বলল, আচ্ছা নিখিল ভাই, আমার মুখটা একটু ভালো করে মন দিয়া দেখতো। নিখিল ডান ভ্রুটা নাচালো। কেন? আহা, কথা বলে না, যা বলছি তা করো।
শুধু দেখবা কোনো খুঁত আছে কিনা। নিখিল বিজ্ঞ লোকের মতন চোখ তুলে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপরে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কই কিছু তো চোখে পড়লো না।